তুমি যখন ভালোবাসার কথা বলেছিলে, আমার হৃদয়ে তখন সন্ধে নেমেছিল। গোধূলির রঙের মতো আমার বাইরে, আমার অন্তরে রং মিশেছিল। অপলক তাকিয়েছিলাম তোমার চোখের দিকে, তোমার চোখের মায়ায়, ভালোবাসার রঙে বীজ বুনেছিলাম কবিতার। আর তাই কথকতা, মনের ঘরে শব্দের আড্ডা। নমস্কার, খাপছাড়া নিবেদিত কথকতায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি কৌশানী, এবং আজকে আমাদের এই মনের ঘরের শব্দের আড্ডায় রয়েছেন দারুণ একজন মানুষ, যিনি কিন্তু বাইরে এবং ভেতরে সুন্দর, পরিপূর্ণ। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আবৃত্তিকার সোনালী ঘোষ। সোনালীদিকে স্বাগত জানাই। নমস্কার, কেমন আছো? খুব ভালো আছি। আজকে আমি এখানে আসতে পেরেছি, তার জন্য ভীষণ ভালো লাগছে। আর তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। তুমি এই কথা বললে আমার একটুখানি লজ্জাই বোধ হচ্ছে, তার কারণ এত সুন্দর তুমি এবং এত সুন্দর তোমার কেশ, নজর যেন না লাগে। না, কবিতা নিয়ে কথা বলবো আজকে, কবিতার আড্ডায় থাকবো এবং তোমার কাছ থেকে কবিতা শুনবো, সব থেকে বড় কথা। তাহলে একটা কবিতা শুনেই শুরু করি আমরা, তারপরে ধীরে ধীরে আমরা গল্পে যাচ্ছি। একদম। আজকালকার দিনে তো দেখতে পাচ্ছি যে সল্ট লেক বলো, এরকম জায়গায় বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। ভালো ভালো ছেলেরা বিদেশ চলে যাচ্ছে। খুব দুঃখের। সুবোধ সরকারের লেখা একটি কবিতা, ভয় করি না, এই মুহূর্তে আমার বলতে ইচ্ছে করছে। একটা বার্তা আছে। আমি চীন নিয়ে ভয় করি না, আমি রাশিয়া নিয়ে ভয় করি না, আমি পাকিস্তান নিয়ে ভয় করি না, আমি ইসরায়েলকে ভয় করি না, আমি পাশের ফ্ল্যাটের সফল ছেলেটিকে ভয় করি, যে তার বৃদ্ধা মাকে অন্য শহরের রাস্তায় ফেলে এসেছে। এই ধরনের কবিতা শুনলে না স্তব্ধ হয়ে যাই আমরা কিছুক্ষণের জন্য, কিন্তু এটাই হয়তো বাস্তব। আমরা কোথাও না কোথাও গিয়ে প্রতিটা মানুষই একা, এবং আমার মনে হয় সেই একাকিত্বের সঙ্গী কবিতা। যখন সোনালীদির সঙ্গে আমার অফ ক্যামেরা আড্ডা হচ্ছিল, সোনালীদি কিন্তু খুব মিশুকে মানুষ। একটুখানি সময় আমরা বেশ আড্ডা জমিয়ে ফেলেছিলাম। তখন সোনালীদির কাছ থেকে শুনছিলাম যে একটা সময় সোনালীদির মনেও অবসাদ এসেছে, একা ভেবেছেন নিজেকে, একাকিত্বে মধ্যে দিয়ে গিয়েছেন। সে সময় কবিতা এসে হাত ধরলো। একদমই তাই। সেই সময়টার কথা একটু শুনবো। সত্যি কথা বলতে গেলে আমার একটা জার্নি আছে। স্বল্প সময়ে হয়তো পুরোটা বলতে পারবো না, সংক্ষিপ্ত করেই বলছি। আমি আগে চাকরি করতাম, কর্পোরেট সেক্টরে চাকরি করতাম। তারপরে বিবাহ সূত্রে চা বাগানে গেলাম, আবার ফিরে আসলাম ছেলের পড়াশুনোর জন্য। আবার কলকাতায় এসে আবার কর্পোরেট সেক্টরে চাকরি পেলাম। কিন্তু বাচ্চাকে কে দেখবে, সেই অতক্ষণ সময় কার কাছে রাখবো, সেই সাপোর্টটা হয়তো আমি আরও অনেকের কাছে পেতে পারতাম, কিন্তু পাইনি। তখন কিছুটা সময় আমি অভিনয় করলাম। তখন বাবার কাছে কিছুটা সময় রাখতাম আমার ছেলেকে। কিন্তু সেই 14 ঘন্টা সময় বাইরে থাকছি, আমি রেগুলার করিনি কাজটা। তারপর ছেলের যখন অ্যাডোলেসেন্স এসে গেল, তখন সেই সময় ওকে একা ছেড়ে রেখে আমি বাইরে কাজ করতে পারবো না, এটা আমার মনে হলো। ওকে আমাকে দেখতে হবে। তখন ও নানান কম্পিটিশনে ও প্রাইজ পাচ্ছে, রৌনক আমার ছেলে।
স্কুলকে রিপ্রেজেন্ট করে। তা ওকে পড়াতে গিয়ে, ওকে কবিতা পড়াতে গিয়ে নিজে কবিতা পড়লাম আবার নতুন করে। ছোটোবেলায় যে আমি নানান জায়গায় পার্টিসিপেট করে কম্পিটিশানে প্রাইজ এনেছি স্কুলকে, সেটা আলাদা, কিন্তু আবার নতুন করে নিজেকে জানলাম, চিনলাম। এবং অভিনয় জগতের মানুষ আমার বন্ধু সঞ্জয়, ও অনেক হেল্প করেছিল, ও অনেক স্ক্রিপ্ট পাঠাতো হোয়াটসঅ্যাপে, যে আর বলতো তুমি এমনি কেন বসে আছো, কিছু তো করো। তারপর কবিতা বলতে শুরু করলাম। হঠাৎ করে মঞ্চে যখন বিশিষ্ট কবি সৌদ সরকারের বব ডিলানটা বললাম, 7 পাতার কবিতা, এবং অনেকের মন জয় করলাম, বাহ, কনফিডেন্স পেলাম। তখন ভাবলাম, এবং লোকেদের ভালো লাগছে, আমার আবৃত্তি লোকেদের পছন্দ হচ্ছে, তখন ভাবলাম কবিতা নিয়েই পথ হাঁটবো। কবিতার জার্নি আমার শুরু হলো এক একটা মঞ্চ থেকে আরেক মঞ্চ। কবিতাকে ভালোবেসে কবিতার মধ্য দিয়ে বার্তা পৌঁছানোই আমার উদ্দেশ্য, পুরুলিয়া থেকে শান্তিনিকেতন এবং ডায়মন্ড হারবার পর্যন্ত। এবং তার সঙ্গে সঙ্গে বিশিষ্ট কবি পিনাকি রায় এবং শিবাশিস মুখোপাধ্যায়, উনি আমাকে বললেন তুমি করো, তুমি বাহ। ভালো করছো। এই যে পিঠে হাতটা রাখলেন এবং কবিতা নিয়ে পথ চললাম, এবং কিছু কিছু কবিতা আমি বলেছি, সেটার এডিটিংটা আমার হাজব্যান্ড জয়দীপ ঘোষ করেছে এবং মানুষের কাছে পৌঁছে গিয়েছি। এবং দেখলাম কবিতা আমাকে অনেক কিছু দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, ভালোবাসা দিয়েছে। অনেক মানুষের সঙ্গে আমার বন্ধুত্বের পরিধি বলতে পারো, বন্ধুর পরিধি আমার বেড়ে গেছে এই কবিতার হাত ধরেই। দেখো কি সুন্দর। আমাদের এই কথকতার যে মূল উদ্দেশ্য, মনের ঘরে শব্দের আড্ডা, তার সঙ্গে তোমার যাত্রাটা, মানে কবিতার সঙ্গে তোমার যাত্রা কেমন মিলে গেল না? একদমই কবিতা তোমার সঙ্গে কিভাবে বন্ধুতা করেছে সে কথা তুমি বলছো, এবং আমি সেটাই শুনতে শুনতে ভাবছিলাম যে সত্যি তো কত মানুষের সাহচর্য থাকে আমাদের জীবনে, তাদের সেই দৃঢ়তা যদি আমাদের কাছে এসে না পৌঁছয়, তাহলে তো আমরা আমাদের আত্মবিশ্বাস পাই না, তাই না? একদমই তাই। আর কনফিডেন্সটা মনে হয় কাজ করতে করতে যেমন আমরা পাই, তেমনভাবে তোমার আশেপাশের মানুষজন যদি ভালো হয় না, যদি তোমাকে এনকারেজ করে, আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। আমরা একটা কবিতা শুনি, তারপর আবার আমরা গল্পে ফিরছি। হ্যাঁ, একটু ছড়ার কবিতা বলি। হ্যাঁ, কবি অবশ্যই। শঙ্খ ঘোষের কবিতাটা ভীষণভাবে এই মুহূর্তে বলতে ইচ্ছে করছে, মিথ্যে কথা। ও, ঘাটশিলাতে যাবার পথে। হ্যাঁ, হ্যাঁ, চলো বলো। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য, যেই বলেছে আমি, মা অমনি বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদিমণি আমায় বলেন, শোনো, এমন কথা আবারও যেন না শুনি কক্ষনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব, কিন্তু একদিন হয়েছে কি, এমনই বেয়াকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। আহা, এই কবিতাটা আমার খুব প্রিয় কবিতা। এবং শরৎ মেঘে, আকাশে, এমনিতেও শুধু আকাশে কেন, আমাদের হৃদয় আকাশে আমরা রবীন্দ্রনাথকে সবসময় খুঁজে পাই। আর রবীন্দ্রনাথ তো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শুধুমাত্র তো 8 প্রহরের নয়, 12 মাসে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের 30 প্রতিদিনের 24 ঘন্টায় এবং প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর তোমাকে যেটা বলি সেটা হচ্ছে, আমার বন্ধুভাগ্য খুব ভালো, আমার টিচাররা খুব ভালো, যেমন তোমাকে পেয়েছি বন্ধুভাগ্য, আর মিতা আমার খুব ভালো বন্ধু। সবটা নিয়ে আজকে আমি যে এখানে এসেছি এবং নানান মঞ্চতে যে আমি আবৃত্তি পরিবেশন করি এবং সঞ্চালনা করি, সেটা তো লোকেদের আমাকে ভালোবাসতে হবে। ভালোবাসাটা
আমাকে বোঝাতে দিতে হবে যে আমি ভালো। সেই ভালোটুকু বোঝানোর জন্য তো আমাকে একটা প্ল্যাটফর্ম পেতে হবে, তাই না? সেই প্ল্যাটফর্মটা কিন্তু আমার সঙ্গী সাথীরাই করে দিয়েছে। পেছন দিক থেকে নিঃশব্দে অনেকেই কাজ করে গেছেন, নইলে হয়তো আমি কিছুই করে উঠতে পারতাম এখানে না। আমার তোমাকে একটা বিষয় সাধুবাদ জানাতেই হবে, সবাই কিন্তু এত উদার চিত্তে সবটা স্বীকার করতে পারেন না। না, আমি করি। বন্ধু অনেকেরই অনেক কিছু করেন, কিন্তু তাদেরকে এতটা বাহবা দেওয়া বা তাদের ভালোবাসাকে বদলে ভালোবাসাটা ফিরিয়ে দেওয়া, এটা কিন্তু সবাই পারে না। তোমার যাপনটাই এরকম, তোমার হৃদয়টাই এতটা বিস্তৃত, তাই জন্যে আমার এই যাপন প্রসঙ্গে সোনালি দিয়ে একটা কথা খুব মনে হচ্ছে। ওই যে শুরুতেই বললাম যে বাইরেটা এবং ভেতরটা দুটোই খুব সুন্দর। ভেতরটা সুন্দর করার জন্য, মানে অন্তরের ভেতরটা সুন্দর করার জন্য যেরকম বাইরের একটা সজ্জার প্রয়োজন হয়, সেরকম বাইরেটা সুন্দর থাকলে তবে কিন্তু মন ভালো থাকে। তোমার এই এত সুন্দর যে কেশ, তার তো একটা নিশ্চয়ই তোমার কবিতার যাপনের সঙ্গে তার যাপন জড়িত, নয়তো তুমি নিজেকে এতটা সুন্দর রাখতে পারতে না। একদমই তাই। কোনো কিছু আমি যখন মঞ্চে উঠি, বিশ্বাস করবে না, আমাকে অনেকেই বলে কেশবতী কন্যা, ঠিক আছে? অনেকেই বলে, তা কিন্তু মনে মনে আমার এটাই প্রার্থনা থাকে, মঞ্চ থেকে যখন নেমে আসি যেন এটা শুনতে আমি পছন্দ করি, তুমি কি ভালো বললে। হ্যাঁ, অবশ্যই বাহ্যিক সৌন্দর্যটা দরকার, কিন্তু প্রমাণ তোমাকে করতে হবে নিজের গুণের মধ্য দিয়েই। আর আমরা যেমন শব্দ নিয়ে কাজ করি, তুমি কাজ করো, এবং তার সঙ্গে সঙ্গে দেখবে আমরা যখন কোনো কিছু প্রকাশ করছি, কেউ বলে তার একটা অ্যাটিটিউড আছে, সেটা না বলে তার দেখা উচিত সে কিভাবে অভ্যাসে নিয়েছে তার দৈনন্দিন কর্মকে। আমাদের অভ্যাস করে যেতে হবে, সেটা নিজেকে মেনটেন করা হোক, সেটা ভালো খাওয়া দাওয়া হোক, মানে সুখাদ্য যাকে আমরা বলি, সুষম আহার, এবং তার সঙ্গে সঙ্গে পড়াশুনোটা থাকতে হবে এবং শুনতে হবে। ঠিক ঠিক ভীষণভাবে শুনতে হবে। আমি তো থিয়েটার দেখি, জানো, দারুণ কাজ। এই প্রসঙ্গে আমার একটা কথা কি মনে পড়লো জানো, প্রথমত তো রামকৃষ্ণ পরমহংসদেব বলেইছিলেন যে থিয়েটারে লোকশিক্ষা হয়। আর আমি যেহেতু নাটক নিয়ে পড়াশোনা করেছি, আমার অধ্যাপক তারক সেনগুপ্ত, শ্রদ্ধেয় তারক সেনগুপ্ত, উনি বলেছিলেন যে তুমি একটা নাটকের বই পড়বে লাইব্রেরিতে বসে, এবং তুমি একদিন বাইরে বেরোবে মানুষ দেখতে, মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে, তুমি কিন্তু অভিজ্ঞতা বেশি সঞ্চয় করবে নাটকের বইটা পড়ে। নাটক আমাদের এতখানি অভিজ্ঞতার সঞ্চার করায়, তাই তোমার কথাটা শুনে আমার সেটা মনে হলো। আর ভীষণ বার্তা দেয়। আমি কি বলবো, আমার থিয়েটার দেখতে এত ভালো লাগে। আমি না চুপচাপ বসে একা একা থিয়েটার দেখি, হয়তো আমার খুব প্রিয় বন্ধু সে অভিনয় করছে, তার সঙ্গে গিয়ে আমি পরে গ্রিন রুমে দেখাও করি না, কারণ সেই আবেশটা থাকে। হ্যাঁ, থিয়েটার যেটা দেখেছো, একদমই তাই। সে নাটক নিয়ে কাজ করছে এবং তার সঙ্গে সঙ্গে সে স্ক্রিনেও কাজ করছে, কিন্তু আমি ওই নাটক দেখে ওই আমেজটা নিয়ে বাড়ি ফিরে আসি এবং আমি বাড়িতে শেয়ার করি যে আমি এই বার্তা পেলাম এই নাটকের মধ্য দিয়ে। আর সব কিছুর মধ্যেই কোনোটার সঙ্গে তো কোনোটার বিরোধ নেই। কবিতার সঙ্গে নৃত্য, তার সঙ্গে নাটক, সবটাই ওতপ্রোতভাবে একসাথে মিলেমিশে যাপন করছে একসাথে। এই আবার ঘুরে ফিরে সেই যাপনটাই চলে আসে। তাহলে যাপন শব্দটা যখন বললামই, তাহলে আরো একটা কবিতা শুনি। নিশ্চয়ই। আমি একটা পূর্ণেন্দু পত্রীর একটা ছোট্ট কথোপকথন পড়ি। হ্যাঁ, কথোপকথন সিরিজটাই আমার খুব প্রিয় সিরিজ। এটা কথোপকথন 10 নম্বর। হ্যাঁ, এটা খুব ভাল লাগছে, মানে ভালো লাগছে এটা পড়ে। বেশ, বলো। কাল বাড়ি ফিরে কি করলে? কাঁদলাম। তুমি? লিখলাম। কবিতা? কই দেখাও। লিখেই কুচি কুচি। কেন? আমার আনন্দের ভিতরে অনর্গল কথা বলছিল আর্তনাদ। আর্তনাদের ভিতরে গুনগুন গলা ভাঁজছিল অদ্ভুত এক শান্তি। আর শান্তির ভিতরে সমুদ্রের সাঁই সাঁই ঝড়। যেসব অক্ষর লিখলেই
লাল হওয়ার কথা তারা হয়ে যাচ্ছিল সাদা। যেসব শব্দ সাদা কাশবন হয়ে দুলবে, তাদের মনে হচ্ছিল শুকনো পাতার ওড়াউড়ি। বুঝলাম সে ভাষা আমার জানা নেই। যার আয়নায় নিজের মুখ দেখবে ভালোবাসা। কবিতাটা খুব প্রিয় কবিতা আমার, এবং এই যে লিখেই কুচি কুচি, মানে কত কবিতা গড়ে, তারপর আবার কত কবিতা ভাঙে, কিন্তু মাঝখানের ওই অনুভূতিগুলো বোধহয় কখনো হারায় না। আর সেই জন্যই আমাদের এই কথোপকথন তৈরি হয়। এই দেখো, কথোপকথন, কথকতা সব একে অপরের সঙ্গে জুড়ে আছে। সোনালিদি, আমরা যেহেতু একটা মানে নির্দিষ্ট সময়ের বলয়ের মধ্যে আমাদেরকে থাকতে হয়, সেই জন্য তোমার সঙ্গে অনেকখানি আড্ডা দেওয়ার ইচ্ছে থাকলেও হয়তো সেটা সম্ভব না। তবুও একদম শেষ করতে করতে তোমাদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে তোমার যাত্রাপথটার মধ্যে আমি খুব স্বতঃস্ফূর্ত একটা চেতনা পেলাম, মানে তোমার মধ্যে একটা খুব পজিটিভিটি পেলাম। এই আনন্দটা নিয়েই তুমি ভবিষ্যতে তোমার কবিতা জীবনের পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ অনেক প্ল্যান, বুঝলে? সেটা বুঝতে পেরেছি বলেই জিজ্ঞেস করলাম। অনেক প্ল্যান, অনেক ইচ্ছে মানুষের থাকে, আমারও আছে। কিন্তু সংসারটা সামলে আমি এটুকু ভেবেছি এবং দেখেছি, জানো, সব কিছু তুমি ফুল ফ্লেজেটে যদি তুমি তখনই করতে পারবে যখন তুমি একটা জিনিস অফ করে দিতে পারবে। আমি সংসারটা সামলে তারপর করছি, এবং ছেলেকে বড় করাটা আমার প্রায়োরিটি ছিল। এবং কবিতা নিয়ে আমার একটাই ইচ্ছে, যেটা বলবো, ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের কাছে যেন আমার কবিতা পৌঁছে যায়, এবং কবিতার মধ্য দিয়ে যেন আমি বার্তা পৌঁছে দিতে পারি। এটাই আমার একমাত্র উদ্দেশ্য। যারা আমাকে আমন্ত্রণ জানান, আর আমি যখন আমার ভীষণ মন খারাপ হয়, জানো তো, কথায় কথায় মন খারাপ হয়। সবাই বলবে কিসের মন খারাপ, ভগবান তোমাকে সব কিছু দিয়েছে, ওটা বলে বোঝানো যায় না। আসলে আমার মনে হয় কবিতার সঙ্গে যারা যাপন করে তাদের মন খারাপটা একটু বেশি। ভীষণ। আমি তখন হয়তো কাউকে এমন টাইমে হয়তো হোয়াটসঅ্যাপ করলাম বা কাউকে ফোন করলাম, সে হয়তো কাজে ব্যস্ত রয়েছে, সেটা আমার হাজবেন্ডও হতে পারে, বা কেউই, বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে, বা ছেলে হতে পারে। সেই সময় সে কলটা রিসিভ করতে পারলো না, বা তখন মেসেজের উত্তর দিল না। আমি তখন কাকে ধরিয়ে, জানো তো, আঁকড়ে কবিতাকে। বিশ্বাস করো, ঝগড়া হলে কবিতা, রাগ হলে কবিতা, ভালোবাসলে কবিতা, মনে দুঃখ হলে কবিতা, বেড়াতে গেলে কবিতা। কবিতার সঙ্গে আমি সারা দিনটাই সহবাস করি, এবং কবিতা আমাকে বাঁচায়। কবিতা আমাকে, আমি দেখেছি, কবিতাই কিন্তু আমাকে নানান মঞ্চ দিয়েছে। কবিতা নিয়ে যদি আমি কাজ না করতাম, তাহলে কিন্তু আমি এ মাথা থেকে ও মাথা দৌড়তে পারতাম না। আমি কি নিয়ে দৌড়াতাম? মানে কবিতা তোমার সাহস, কবিতা তোমার বেঁচে থাকার রসদ, এবং কবিতা তোমার মেরুদণ্ড ও হৃৎপিণ্ড দুটোই। তুমি কবিতা নিয়ে এভাবেই ভালো থাকো। আজকে আমাদের পর্ব শেষ করতে হবে, কিন্তু সোনালিদির সঙ্গে আড্ডা তো শেষ করতে মন চায় না একেবারেই। আমরা অফ ক্যামেরা আড্ডা দেবো, আর আরেকদিনও কথকতায় নিশ্চয়ই আড্ডা দেবো তোমার সঙ্গে। আর তোমাকে আমি এই কথাটা দিয়ে রাখলাম, তোমার মন খারাপ হলে আমার নম্বরটা নিয়ে রেখো, আমি তোমার বন্ধু হয়ে আছি সব সময়। মানে মন খারাপের বারান্দায় তুমি আমাকে ঠিক করবে। আমার একটা কথা বলে আমি জাস্ট এপিসোডটা শেষ করব। সেটা হচ্ছে, আমার ইতিমধ্যে 4টি বইও মানে আমি লিখেছি, প্রকাশ করেছি। তোমার কবিতা শুনেই আমরা শেষ করব। আচ্ছা, আমার কবিতা শুনে? তাহলে আমার সোনালির মন আমার প্রথম একক কাব্যগ্রন্থ। আর আমাদের মেয়েদের তো অনেক চিন্তা থাকে, অনেক ভালোবাসা থাকে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। সেটা কিভাবে ছোট ছোট করে আমরা ত্যাগ করে ওই জায়গাটা পৌঁছেছি, সেটা কবিতার মধ্য দিয়ে আমি প্রকাশ করছি। আমার 4টে কবিতার নাম, আমি কবিতার বইয়ের নামটা বলি। সেটা হচ্ছে সোনালির মন, মেম সাহেবের ভাষা বিভ্রাট, সোনালির ইচ্ছে, আর সোনালির যাপন। মেম সাহেবের ভাষা বিভ্রাট, এটা নিয়ে আমার জানবার ইচ্ছে রইল। নিশ্চয়ই আগামী পর্বে তোমাকে এই নিয়ে আমি কথা বলবো। অনেক গল্প আছে সেই নিয়ে, মেম সাহেবের ভাষা বিভ্রাট নিয়ে। আচ্ছা, আর আমি যেটা বলছিলাম, প্রত্যেকটা মেয়েদেরই অনেক কিছু থাকে, স্বপ্ন থাকে, সেটা ধীরে ধীরে কিভাবে
ত্যাগ করতে হয় আবার নতুন করে পৌঁছায়, সেটা হচ্ছে কাঁচের চুড়ির আড়াল হওয়া, সেই কবিতাটির নাম। বাহ, শুনি। আমারই লেখা। বয়স তখন 6 কি 7। মেলাতে যাওয়ার বায়না প্রতি রাত, মায়ের কাছে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ঘোরা, এবং বায়না শুধু একটাই, কাঁচের চুড়ি তার চাই চাই। আমার ছোট্ট হাতে কাঁচের চুড়ি পাবে না কো শোভা, হাত কেটে পাবো নাকি ব্যথা। সেটিই ছিল আমার মায়ের একটিমাত্র বাণী। এর ফলে জুটেছিল প্লাস্টিকের প্যাঁচানো চুড়ির ডালি। তখন বয়স হয়েছে কিনা কি জানি। টিউশনির টাকায় পকেট বেশ ভারী। গড়িয়াহাটে, নিউ মার্কেটে সদল বলে দোকান দোকান ঘোরা। কাঁচের চুড়ি কিনে তখন ব্যাগে সমানে ভরা। দিন যায়, মাস যায়, বছর যায়, উচ্চ শিক্ষার জন্য মনোনিবেশ হওয়া। কাঁচের চুড়ির তখন একলা হয়ে যাওয়া। আরও বয়স হলে, চাকরি করে যখন বেশ দায়িত্ববতী আমি, কাঁচের চুড়ি ভুলে তখন ঘড়ি আমার কাছে বেশি দামি। আরও বয়স হলে পরে বিয়ের পিঁড়িতে বসা, কাঁচের চুড়ি ভুলে তখন শাখা পলাই একমাত্র আশা ভরসা। কোল আলো করে যখন পুত্র সন্তান এলো, সন্তানের ব্যথা লাগবে বলে কাঁচের চুড়ি চোখের আড়াল হলো। আরও বয়স হলে পরে ইচ্ছে জাগে মনে, আবার কাঁচের চুড়ি পরতাম যদি কিনে। এখন যখন আমার চুলে ধরেছে পাক, এসব কথা কি আমার মুখেতে মানায়? বালাই শার্ট এখন গুছিয়ে রাখি সযত্নে, নতুন লক্ষ্মী আসবে জেনে। এইভাবেই ছোট্ট শিশুর ধীরে ধীরে বড় হওয়া, কাঁচের চুড়ির এভাবেই আড়াল হওয়া। কি ভালো লিখেছ। আমাদের জীবনে অনেক কিছু এভাবেই আড়াল হয়ে যায়, কিন্তু ওই যে তোমার মনের মধ্যে যে শিশু এখনো রয়েছে, সেই কিন্তু এত স্বতঃস্ফূর্ত, এত আনন্দ করে আমাদের সঙ্গে গল্প করলো। আশা করি আমার দর্শকরাও একই রকম মনে করছেন এখন, তার কারণ সোনালীদির উপস্থিতি সেটা বুঝিয়ে দেয়। খুব আনন্দ পেলাম একটা সহজ সুন্দর কবিতার আড্ডায়। এবং আমি কিছু বলি তোমাকে নিয়ে? তুমি যে এত মিষ্টি করে কথা বলো, এটাতেই তো নয়, এটাতে আমি তোমার সাথে আড্ডা দিতে পারলে আরো ভালো হতো। একদিন নিশ্চয়ই কোনো না কোনো অনুষ্ঠানে তোমাকে আমি আমন্ত্রণ জানাবো, আগের থেকে বলে রাখলাম। বেশ। কারণ তুমি এই সুমিষ্ট কথায় তুমি আপন করে নিতে জানো। আর জানো তো, সুবোধ সরকারের একটা লাইন আছে, আমরা যেন ভালোকে ভালো বলতে পারি, তা তুমি সেটা করতে পারো, কারণ তুমি নিজে খুব ভালো। অত কিচ্ছু নই আমি, এবারে আস্তে 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 নুইয়ে যাব মনে হচ্ছে। এত প্রশংসার যোগ্য এখনো হয়ে উঠতে পারিনি আমি। চেষ্টা করছি আপনাদের ভালোবাসায়, তোমাদের ভালোবাসায়। কথকতা আমাদের খাপছাড়ার একটি স্বপ্নের প্রযোজনা বলতে পারেন। এই স্বপ্নকে বাস্তবায়িত করার সাহস পেয়েছি আপনাদের জন্য। আর সোনালীদির মতো কিছু মানুষকে যেন আরও ভালো করে, আরও সুন্দর করে আমাদের কথকতার খাপছাড়া স্টুডিওতে পেতে পারি, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এবং আমাদের ঈশ্বর তো আমাদের দর্শক, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই আমরা। সেই কারণে আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকের খাপছাড়ার পর্দায় আমাদেরকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোনালীদি খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকমই সুন্দর থেকো, ওই বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীণভাবে। আবার দেখা হবে তোমার সঙ্গে, কবিতা শুনবো, কবিতার আড্ডায় থাকবো। আজকের মতো তাহলে এখানেই শেষ করি কথকতার আড্ডা। একদম, আমাদের চা তো চলতে থাকবে না? একদম, এই চায়ের কাপ নিয়েই আজকে তাহলে স্ক্রিন হয়তো আমরা বন্ধ করবো, কিন্তু অফ স্ক্রিন চলবে। আর একদম এই চায়ের কাপ হাতে আজকের এই শান্তকালীন খাপছাড়ার মনের ঘরে শব্দের আড্ডা কথকতা
শেষ করছি। ভালো থাকবেন।